পঞ্চম শ্রেণীর ছাত্ররা আমাদের যে ইংরেজি পাঠ্যপুস্তক তার মধ্যে তোমরা দুটোই পেয়েছো, একটা যেটা টেক্সট বুক এবং দ্বিতীয় যেটা গ্রামার পার্ট সেটাকে বলা হচ্ছে উইংস। তোমাদের বুক লিস্টে কোনো গ্রামার দেওয়া হয়নি, উইংস সরকারি বই দেওয়া আছে এবং তোমরা আশা করি ম্যাক্সিমাম ছেলে সেই বই পেয়ে গেছো। যাই হোক, এই উইংস বইটার প্রথম পাতা খোলো। আমরা রিভিশন লেসন থেকে শুরু করব এবং এই যে ছুটি চলছে, ছুটি ভাব, ক্লাস চলছে না, এই সময় বসে থেকে সময় নষ্ট না করে আমরা একদিকে যেমন টেক্সট পড়াশোনা চালিয়ে যাব, সেরকমই আমাদের গ্রামার পার্টগুলো পড়ে যাব ইংলিশে। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, rearrange the words to make sentences. You know how to make sentences. তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হলো, সেই ওয়ার্ড দিয়ে কী করে একটা সেন্টেন্স তৈরি করতে হয় তোমরা অলরেডি ক্লাস 4 পর্যন্ত শিখেছো। যেমন ধরো ম্যাঙ্গো ইজ এ ওয়ার্ড, একটা শব্দ হলো ম্যাঙ্গো। তোমাকে যদি বলা হয় ফ্রেম এ সেন্টেন্স উইথ ইট, একটা সেন্টেন্স তৈরি করো ম্যাঙ্গো কথাটা দিয়ে, তুমি কীভাবে লিখবে? আই লাইক টু ইট ম্যাঙ্গো, ম্যাঙ্গো ইজ এ গ্রিন ফ্রুট, নানাভাবে তুমি লিখতে পারো। তাহলে সেন্টেন্স এই যে ম্যাঙ্গো ইজ এ গ্রিন ফ্রুট, তুমি যদি এইভাবে বলতে গ্রিন ইজ ম্যাঙ্গো ফ্রুট, এই ওয়ার্ডগুলো যদি আগোছালো থাকতো তাহলে কিন্তু এটা একটা মনের ভাব সম্পূর্ণভাবে বোঝাতো না। তাহলে কতগুলো ওয়ার্ড সাজিয়ে নিয়ে এক বা একাধিক ওয়ার্ড পরপর এমনভাবে সাজানো হবে ইংলিশের ক্ষেত্রে যাতে সেটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তখন সেটাকে আমরা বলি সেন্টেন্স। তো নাও লুক অ্যাট সাম এক্সাম্পলস গিভেন ইন ইউর বুক। ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। বৃষ্টি একটি মেয়ের নাম। বৃষ্টি এটা সাজাতে হবে, তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তার মানে যেখানে প্রথমে সাবজেক্ট লিখবে, সাবজেক্ট খুঁজবো কী করে? যদি ভার্বটা খুঁজে পাই, বাক্যের সেন্টেন্সের ভার্বটা যদি খুঁজে পাই, তাহলে ভার্বের কাজটা যে করে সেই হলো সাবজেক্ট বা কর্তা। তাহলে ভার্বটা খুঁজে পাওয়ার চেষ্টা করবে প্রথমে। এবারে আরেকভাবে পারবে যদি ওই ওয়ার্ডগুলোর মধ্যে ওই একটা আইডিয়া করে নিয়ে বুঝতে পারো যে এই সেন্টেন্সটা মানে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো সেটা হবে সাবজেক্ট। বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে, যে ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি আগোছালো জাম্বলড আপ হয়ে আছে, এখানে আমরা বুঝতে পারছি বৃষ্টিকে নিয়ে কথাটা বলা হচ্ছে, বৃষ্টি কিছু একটা করছে, তাহলে বৃষ্টি কথাটা আগে দেবো, সেটাই সাবজেক্ট। ইংলিশে নিয়ম হলো সাবজেক্টের পরেই ভার্ব বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, তারপরে যদি অবজেক্ট থাকে সেগুলো বসবে, তারপরে বাকি অংশগুলো বসে, সাধারণভাবে এইটাই। তো তাহলে বৃষ্টি, তারপরে ইজ লিভিং, এটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা, তাহলে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। নাও সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান। সেট মানে অস্ত যাওয়া, সন্ধ্যাবেলায় সন্ধ্যার আগে সূর্য অস্ত যায়, তার ফলে সন্ধ্যা নামে। তাহলে সান সেটিংয়ের কথা বলা হচ্ছে, সানরাইজ সানসেট, তাহলে সেটিং সান সম্পর্কে বলা হচ্ছে। তাহলে সান হচ্ছে দা সান লিখতে হয়, কারণ মহাব্রহ্মাণ্ডে যা কিছু একটা আছে সেই নাউনের আগে দা বসে। দ্য সান, এবারে যেহেতু এটা বাক্যের প্রথমেই দাটা আসছে, সুতরাং টিটা বড় হাতের হবে। তোমার এখানে আগোছালো যেভাবে দিয়েছে সেখানে দাটার
টিটা ছোটো হাতে আছে, তুমি বড় হাতে লিখবে। দ্য সান, তারপরে তার ভার্ব দাও, কর্তা হলো ওটা, সাবজেক্ট হলো। দ্য সান ইজ সেটিং। তোমার এক্সারসাইজ বুক হলো, তোমার বইয়ের মধ্যে যদি লেখো তাহলে তুমি লেড পেন্সিল দিয়ে লেখো, যাতে করে লিখতে লিখতে ভুল হলে তুমি কারেকশান করে নিতে পারো। লেড পেন্সিল নাও। এবার শুরু করো। দ্য সান ইজ সেটিং। এবারে ইন ওয়েস্ট আর একটা দা আছে। আমরা জানি দিক বলার সময় দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, প্রত্যেকটা দিকের আগে দ্য ব্যবহার হয়। তাহলে দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। In the next sentence, sentence number B, music A at is teacher Chinsura High School Jayati. তাহলে আমরা যদি এইভাবে সাজাই, জয়তী ইজ এ টিচার, জয়তী ইজ এ মিউজিক টিচার at চিনসুরা হাই স্কুল। লিখলে জয়তী ইজ এ মিউজিক টিচার at চিনসুরা হাই স্কুল। Then maths his students Sumanto teaches sincerely. তাহলে সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস, টিচেস ম্যাথ, সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি। হয়েছে? তাহলে এটা কীভাবে লিখলাম? এই যে ভার্ব আছে, সুমন্ত টিচেস, সুমন্ত শেখান। কি শেখান আর কাকে শেখান? তো এই যে কি আর কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ভার্বটাকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় বা যে উত্তরগুলো পাওয়া যায় তা হলো, সেগুলোকে বলা হবে অবজেক্ট, বাংলায় বলি কর্ম। তাহলে সেন্টেন্সের ফার্স্ট কে বসেছিল? সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট, যদি অবজেক্ট থাকে। যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বটাকে আমরা বলি ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব। অবজেক্ট না থাকলে ইনট্রান্সিটিভ ভার্ব। এখানে অবজেক্ট আছে, সুতরাং টিচেস ভার্বটা হলো একটা ট্রান্সিটিভ ভার্ব। দুটো অবজেক্ট পাচ্ছি, দেখো। তাহলে সুমন্ত টিচেস, তারপরে যে এরকমই আরেকটা সেন্টেন্স আমি বলি, তাহলে হি গেভ মি অ্যান অ্যাপেল। এটা একটা নিউ সেন্টেন্স আই এম টেলিং ইউ, অ্যান্ড প্লিজ write down the sentence anywhere in your exercise book and concentrate on it. He gave me an apple. Okay, তাহলে হিটা সাবজেক্ট, গেভ তার ভার্ব, দিয়েছিল, কি দিয়েছিল? অ্যান অ্যাপল।
কাকে দিয়েছিল? মি। তাহলে এই যে দুটো অবজেক্ট হলো, এই দুটো অবজেক্টের মধ্যে পার্সন বোঝাতে যে অবজেক্টটা ব্যবহার হচ্ছে সেটা আগে বসছে, ভার্বের ঠিক পরেই বসছে। আর বস্তু বোঝাতে যে অবজেক্ট ব্যবহার হচ্ছে বা অন্য কিছু বোঝাতে আদার দ্যান পার্সন, সেটা কিন্তু ওই ভার্বের পরে পার্সন সম্পর্কিত অবজেক্টটা, তারপরে হচ্ছে সেই অবজেক্টটা আসছে, তাই তো? তাহলে লেখার সময় এই সেন্টেন্সটাকে একদম বুঝতে করে নেবে। হি গেভ মি অ্যান অ্যাপল, অর্থাৎ মিটা পার্সন বোঝায় আর ওইটা হচ্ছে বস্তু বোঝায়, অ্যান অ্যাপল। তাহলে পরপর বসেছে অবজেক্টগুলো। তাহলে এখানেও তেমনি সুমন্ত টিচেস হিজ স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি। ঠিক আছে? বাকি যে তিনটে এক্সাম্পল তোমার বইয়ে দেওয়া আছে তুমি নিজে করো, সবগুলো বলে দিলে তো হবে না। নেক্সট অ্যাক্টিভিটি 2-তে যাও। ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড সি টু মেক সেন্টেন্সেস। কলাম এতে দেখো পিটার একটা দিয়ে দেওয়া হয়েছে তোমার জন্যে, পিটার ইজ সিঙ্গিং এ সং, হয়েছে। দেন এ কাউ, আমি বলে যাই, এ কাউ ইজ গ্রেজিং, চড়ে বেড়াচ্ছে, ইন দ্য ফিল্ড, মাঠে। দ্য মুন ইজ শাইনিং, চাঁদ, ইজ শাইনিং, কিরণ দিচ্ছে, কোথায়? ইন দ্য স্কাই। বাকিগুলো তুমি করবে। Now Peter is singing a song. In the next page, the answers, space is given for writing the answers, and I always tell you to write the answers in lead pencil so that it can be corrected whenever we get the opportunity. And it is expected that this year classes of 5 to 8 may start anytime, because the fear of COVID-19 disease has receded to a great extent, and already you know that classes of class teaching of classes 9 to 12 have already started, and we expect that anytime your classes will also start. Hence, you will get enough time to get all your homeworks checked by your class teacher, subject teacher. Now activity 3 in page 2. Look at the words and pictures given below. You see some pictures have been given, and read the features of the season. Write a few sentences on the season and give a title. Look at the words and pictures given below. নিচে দেওয়া কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো ওয়ার্ডস, কতগুলো পিকচার্স, ছবি আছে দেখো। অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন, এবং এই যে ঋতুটির বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। রাইট আ ফিউ সেন্টেন্সেস অন দ্য সিজন, কোন ঋতু এটা সেই সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। অ্যান্ড গিভ আ টাইটেল, এবং এই প্যাসেজটির একটি শিরোনাম দাও। দেখো, উই সি দ্যাট বিলো আর গিভেন সাম ওয়ার্ডস। লেস হিট মানে কম তাপ। নেম অফ দ্য সিজন, গোল করে মাঝখানে দেওয়া আছে ডিম্বাকৃতি করে, তার নিচে দেওয়া আছে দেখো লেস সোয়েট, কম ঘাম হয়, লেস হিট, কম তাপ হয়।
উপরে দেওয়া আছে পদ্ম গাছ, পদ্ম ফুল। ডান দিকে দেওয়া আছে দেখো মেঘ, আকাশ দুই আছে। নিচে দেওয়া আছে ছবি, দেওয়া আছে কাশ ফুলের ছবি। এতক্ষণ নিশ্চয়ই কাশ ফুল ফুটছে যখন, আর তাপটাও কমে এসছে, ঘামও কম হচ্ছে, বুঝতেই পারছো যে ইট ইজ অটাম। ওই সময়তেই প্রচুর পদ্ম ফুল ফোটে শরৎকালে, দুর্গা পূজা হয়। এবং পরিষ্কার নীল আকাশ দিয়েছে বাঁ দিকের ছবিটায়। আবার ডান দিকের ছবিটায় মেঘও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাও দিয়েছে। সুতরাং তো এটা যে শরৎকাল, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না, না? পাতায় শিশির বিন্দু আছে। তো এটা কিভাবে আমরা লিখব দেখো তো, একটু ভাবা যাক যে তো the autumn is a very pleasant season. খুব মনোরম একটা ঋতু হলো শরৎকাল। August and September autumn comprises of 2 months, August and September. দুটো মাস অগস্ট সেপ্টেম্বর নিয়েই অটাম হয়। বলতে পারো মিডল অফ, আপ টু দি মিডল অফ অক্টোবর, মিড অগস্ট টু মিড অক্টোবর, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আর কি। তারপরে কি দেখছো তুমি? কাশ ফুল, দ্য কাশ ফ্লাওয়ার্স bloom in huge numbers alongside the rivers and canals and in the fields. During this time we feel less heat, sweating also becomes less, and the sun shines brightly in the clear sky, but sometimes clouds also float in the sky, and on the leaves of the plants in the morning, on the leaves of the plants dew drops are seen. ডিউ মানে শিশির, ডিউ ড্রপ, মর্নিং গাছের পাতায়, অন দি গ্রাস তোমরা কি দেখতে পাও? ডিউ ড্রপস দেখতে পাও। হয়েছে? এইভাবে তুমি তোমার মতন সাজিয়ে লেখো। ইন দ্য নেক্সট পেজ, অ্যাট পেজ 3, ইউ হ্যাভ বিন গিভেন এ স্পেস টু রাইট দি আনসার। কয়েকটা লাইন ফাঁকা রাখা হয়েছে অ্যাক্টিভিটি 4 এর উপরে, যাতে তুমি উত্তরটা লিখতে পারো। দেন রাইট অ্যাবাউট অ্যানাদার সিজন, and the season has been described in brief in activity 4. দেখো নেম অফ দ্য সিজন, ইন দি মিডল কী লেখা আছে? নেম অফ দ্য সিজন। কী কী তার বৈশিষ্ট্য? দ্য সান ইজ অফেন কভার্ড, সূর্য ঢাকা থাকে। ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, ঘন কালো মেঘে ঢাকা থাকে আকাশ। ক্লাউডস রাম্বলিং, মেঘের গর্জন শোনা যায়, গুড়গুড় শব্দ শোনা যায়। কদম ফ্লাওয়ার্স, ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস, নিচু নিচু জায়গাগুলিতে জল জমে যায়। ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লোথস, ভিজে জামাকাপড় শুকোতে সমস্যা হয়। থান্ডারস্টর্মস, সামটাইমস বাজ পড়ে। তো এটা দেখেই বুঝতে পারছি আমরা এটা হলো বর্ষার ছবি। এবং এখানে যেমন তুমি ছবি দেখে বর্ণনা করছো, এখানে তোমাকে কতগুলো হিন্টস অফ ওয়ার্ডস দিয়ে দেওয়া হয়েছে। এটাকেও তুমি ট্রাই করো ওইভাবে একটা প্যাসেজে ডেভেলপ করতে। সো টুডে I shall end the class with activity 4.
অ্যাক্টিভিটি 4 দিয়েই আজকের ক্লাস শেষ হোক। তোমরা এই উইংস পার্টের ইংরেজিটা শুরু করো। যতদিন তোমাদের ক্লাস না হবে আমি পড়িয়ে যাব, এবং এর উত্তরগুলো তোমরা তোমাদের যে এক্সারসাইজ খাতা দেওয়া হয়েছে স্কুল থেকে, এবং সে খাতা যদি ফুরিয়েও যায় নতুন খাতা কিনে তোমরা সেখানে করবে। শুধুমাত্র এই উইংসের জন্য একটা এক্সারসাইজ বুক করবে, যাতে করে স্কুল খুললে তোমরা তোমাদের মাস্টারমশাইদের সেগুলো দেখিয়ে নিতে পারো।